So today's topic is restoration period from 1660 to 1688 in history of English literature. এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের রেস্টোরেশন পিরিয়ডটা যেটা সর্বজন গ্রাহ্য 1660 থেকে 1688 পর্যন্ত, এই সময়ের আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং লিটারেচারের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানব যে এই সময়ে কেমন ধরনের লিটারেচার লেখা হয়েছিল এবং সেইগুলি তৎকালীন সমাজে এবং বর্তমানেও কতটা প্রযোজ্য। কারণ এই সময়ে মনে রাখবে যে রেস্টোরেশন পিরিয়ডে কিন্তু সেই প্যারাডাইজ লস্ট লেখা হয়েছিল এবং তাছাড়াও প্যারাডাইজ লস্টের মতো বহু ইম্পর্ট্যান্ট রাইটার লেখা এই সময় পাবলিশ হয়েছিল। যদি রাইটারের কথাগুলি বলি তাহলে জন বানিয়ানের পিলগ্রিমস প্রোগ্রেস, জন ড্রাইডেন, জন মিল্টন, এই সমস্ত রাইটারগুলি কিন্তু এই সময় পাওয়া যায়। তাছাড়া ফিমেল রাইটার আফরা বেন, এই সমস্ত জিনিসগুলি কিন্তু আমাদের জানতেই হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জানবার জন্য। এগুলি তো যারা গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, মাস্টার ডিগ্রি বলি না কেন বা নেট সেট বা কলেজ সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলি হয় তার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার এই সময়ে যে গ্লোরিয়াস রিভলিউশন বা ব্লাডলেস যে রিভলিউশনটা হয়েছিল সেই সম্বন্ধেও আমাদেরকে কিন্তু জানতে হবে। তো এর আগের ভিডিওগুলি তুমি যদি না দেখে থাকো তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে প্লিজ go to the channel and from the playlist you can see all the previous ages video which is already uploaded in my channel. সুতরাং সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সেই আগের পিরিয়ডের জ্যাকোবিয়ান বলো, ক্যারোলাইন এজ বলো বা তার আগে এলিজাবেথান এজ বলো, সেই পিরিয়ডগুলি তোমরা জেনে নাও। তাহলে এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার রাজাদের, বিশেষ করে সেই ক্রোনোলজিক্যাল অর্ডারটা তোমার কিন্তু মাথায় একদম ছেপে যাবে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই ইন ডিটেলে সামারি, কিন্তু ইন ডিটেলে আমরা জানবো যে রেস্টোরেশন পিরিয়ডে কি কি ঘটনা ঘটেছিল। প্রথমেই বলি যে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে 1660 থেকে 1688 হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। আচ্ছা, এটাকে রেস্টোরেশন পিরিয়ড কেন বলা হচ্ছে? দেখো, চার্লস দ্য ফার্স্ট এক্সিকিউটেড হয়েছিলেন 1649-এ। সেই এজটার নাম কি ছিল আমরা দেখেছিলাম? ক্যারোলাইন এজ। এবার 1649-এ আমরা দেখেছিলাম ক্যারোলাইন এজে অলিভার ক্রমওয়েলকে, যে পিউরিটানরা, ওয়ান অফ দ্য পিউরিটানস, অলিভার ক্রমওয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে পার্লামেন্টে চালানোর জন্য। তখন কিন্তু কোনো রাজার রাজত্ব ছিল না, সেই সময় কোনো রাজা ছিল না, জাস্ট একজনকে লিডার হিসেবে রেখে দেওয়া হয়েছিল যে ইউ ক্যান নাও রুল দ্য কিংডম, এরকমভাবে। তো সেই পিরিয়ডটাকে আমরা দেখেছিলাম যে ইংলিশ ইন্টাররেগনাম পিরিয়ড বলা হয়। এই ক্রমওয়েল যে কিনা কিন্তু আস্তে আস্তে মানে লিবারেল হতে হতে একটা সময় কি হলো, ডিক্টেটরশিপ চালু করে দিল। তার মানে যেটা পছন্দ হতো সেইটা চালু করে দিতে লাগলো। ফলে পিউরিটানসরা বা পার্লামেন্টের যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু তার উপরে প্রচণ্ড রকমভাবে রেগে গেলেন। আর 1658-এ ক্রমওয়েল যখন চলে গেলেন এবং তারপরে তার ছেলে রিচার্ড, তিনিও কিন্তু একদমই কি বলবো অক্ষম, দুর্বল এবং যোগ্য শাসক একদমই ছিলেন না। তো শেষ পর্যন্ত কি হলো, চার্লস দ্য সেকেন্ডকে ডেকে নিয়ে আসা হলো আবার, যে আপনি আসুন আমাদের রাজত্বে রাজত্ব করুন। তো চার্লস দ্য সেকেন্ড আবার রাজা হলেন। এবার কি ছিল, চার্লস দ্য ফার্স্ট রাজা ছিলেন, তারপরে পিউরিটানের রাজত্ব ছিল মানে পার্লামেন্ট চালাচ্ছিল, যে সময়টাকে আমরা বললাম ইংলিশ ইন্টাররেগনাম পিরিয়ড। এই সময় কোনো রাজা ছিল না। এবার চার্লস দ্য সেকেন্ড আবার রাজা হলেন, তার মানে কি রাজার রাজত্বটা আবার ফিরে আসলো। এই জন্য কি এটাকে বলা হয় রেস্টোরেশন। রিস্টোর হচ্ছে মোনার্কি। কি রিস্টোর হচ্ছে? মোনার্কি রিস্টোর হচ্ছে। এই জন্যই কিন্তু এই 1660-তে যখন এই চার্লস দ্য সেকেন্ড রাজা হলেন সেই সময় থেকেই কিন্তু এটাকে রেস্টোরেশন এজটা শুরু হয়ে গেল। এবার আমরা দেখি যে রেস্টোরেশন এজে কি কি আমরা জানবো। রেস্টোরেশন এজে সবচেয়ে যেটা লিটারেচারের দিক থেকে ফ্লারিশ করেছিল সেটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স, স্যাটার মানে জন ড্রাইডেন, আগে মনে রাখতে হবে। হিরোইক কাপলেট, যেটা জন ড্রাইডেন মারাত্মকভাবে চালু করেছিলেন এবং শেষে আলেকজান্ডার পোপও এটাকে কন্টিনিউ করেছিলেন। রেস্টোরেশন মোনার্কি তো আমরা আগেই দেখলাম। পিউরিটান পিরিয়ডে যেহেতু পিউরিটানসরা খুব রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন, সেই জন্যে তারা কিন্তু থিয়েটার, ড্রামা বলো, লিটারেচার বলো, এই সমস্ত জিনিসগুলো তারা খুব একটা পছন্দ করতেন না। সেই জন্য তারা থিয়েটারটাকে বন্ধ করে দিলেন একদম। এই রেস্টোরেশন পিরিয়ডে এসে আবার থিয়েটারগুলি কিন্তু চালু হলো এবং ফ্রেঞ্চ লিটারেচারের প্রতি একটা যে ভালোবাসা, যে টান, সেটা আবার শুরু হলো। আর এই সময়কালের ভিতরেই মানে 1688-এ গ্লোরিয়াস রিভলিউশন শুরু হলো। মানে যখন রেস্টোরেশন পিরিয়ডটা জাস্ট শেষ হচ্ছে ঠিক সেই সময়ে
এই গ্লোরিয়াস পিরিয়ডটা একটু এখানে আমি বলে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। চার্লস দ্য সেকেন্ড যখন রাজা হলেন 1685-এ তিনি মারা গেলেন। তো 1685-এ মারা যাওয়ার পরে জেমস, চার্লস দ্য সেকেন্ডের ভাই জেমস দ্য সেকেন্ডকে রাজত্ব করতে দেওয়া হলো। কিন্তু তিনি ছিলেন একদম প্রচণ্ড রকমভাবে ক্যাথলিক। তো স্বাভাবিকভাবে ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্টদের উপরে তিনি মারাত্মকভাবে জোর জুলুম চালাতে শুরু করলেন, অত্যাচার চালাতে শুরু করলেন। তাছাড়া তার আশেপাশের দেশগুলির সাথে তার নানান খারাপ সম্পর্ক তৈরি হতে লাগলো। তাছাড়া তিনি ছিলেন খুব বিলাসবহুল টাইপের আরামে আয়েসে থাকা একজন পাবলিক। তো যে কারণে রাজত্বে বা সেই এলাকায় ইংল্যান্ডে কিন্তু তখন কি বলবো যে একটা সুখ শান্তি সেই জিনিসটা ছিল না, সবাই একটা বীতশ্রদ্ধ ছিল। তো কি করা যায়, সাধারণ জনগণ যখন বুঝতে পারছে না, তখন সাধারণ জনগণ কিন্তু দেখলো যে মেরি এবং উইলিয়াম থার্ড অফ অরেঞ্জ, এই মেরি হচ্ছে চার্লস দ্য সেকেন্ডের মেয়ে, এই চার্লস দ্য সেকেন্ডের মেয়ে এবং জেমস দ্য সেকেন্ডের মেয়ে এবং তার জামাই উইলিয়াম থার্ড অফ অরেঞ্জ এর সহায়তায় আর কি এই জেমস দ্য সেকেন্ডকে কিন্তু ডিসপোজিশন করে দিলেন রাজত্ব থেকে, মানে সিংহাসনচ্যুত করে দিলেন। জেমস দ্য সেকেন্ডের মেয়ে হলেও এই মেরি এবং উইলিয়াম থার্ড অফ অরেঞ্জ এরা ছিল প্রোটেস্ট্যান্ট। সুতরাং এই জেমস দ্য সেকেন্ড, এটা মনে রাখবে, জেমস দ্য সেকেন্ডই ছিল লাস্ট ক্যাথলিক রুলার অফ ইংল্যান্ড, অথবা অফ ইংলিশ বলা যেতে পারে। জেমস দ্য সেকেন্ড লাস্ট ক্যাথলিক রুলার। এবার মেরি অ্যান্ড উইলিয়াম থার্ড অফ অরেঞ্জ কিন্তু জেমস দ্য সেকেন্ডকে পরাজিত করে দিলেন, সিংহাসনচ্যুত করে দিলেন। তো এই সিংহাসনচ্যুতির ব্যাপারটা, মানে একটা রাজত্বর সিংহাসন থেকে একজন রাজা সিংহাসনচ্যুত হলেন অথচ এক বিন্দু রক্ত কিন্তু পড়েনি, ওই জন্য এটাকে বলা হয় গ্লোরিয়াস রিভলিউশন, অথবা বলা যায় ব্লাডলেস রিভলিউশনও বলা হয়। তো এটা আমরা জানলাম। এবার আমরা আগেই বললাম যে চার্লস দ্য সেকেন্ড 1660-তে রাজা হলেন। 1685-এ চার্লস দ্য সেকেন্ড মারা যাওয়ার পরে জেমস দ্য সেকেন্ড, এই ব্যাপারগুলো আমি বললাম, পাবলিক তাকে পছন্দ করছিলেন না। এইভাবে তিনি যখন মেরি তার মেয়ে এবং মেরির স্বামী উইলিয়াম থার্ড অফ অরেঞ্জ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, তিনি কিন্তু ফ্রান্সে পালিয়ে গেলেন এবং 1688-এ ব্লাডলেস রিভলিউশন হলো বা গ্লোরিয়াস রিভলিউশন হলো। আর এই চার্লস দ্য সেকেন্ডকে, ওই যে আমি বললাম যে চার্লস দ্য ফার্স্ট যখন এক্সিকিউট হলো, ক্রোমওয়েলকে যখন সরিয়ে দেওয়া হলো, তখন চার্লস দ্য সেকেন্ডকে ইংলিশ মোনার্কিতে আবার ডেকে নেওয়া হলো এবং এইভাবে ইংলিশ মোনার্কি আবার রিস্টোর্ড হলো। এই সময় থিয়েটার, লিটারেচার, চার্লস দ্য সেকেন্ড ছিলেন খুব লিটারেচার প্রিয় মানুষ, থিয়েটার প্রিয় মানুষ, এবং তিনিও একদিক থেকে কিন্তু খুব আরাম আয়েসের মানুষ ছিলেন। এই সময়টায় কিন্তু থিয়েটারটা তিনি ওপেন করলেন। এইবার এই সময়ে আমরা যদি এই ছিল মোটামুটি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। এবার আমরা দেখে নিই যে লিটারেচারটা কেমন ছিল। লিটারেচারটা যদি আমরা জানি তাহলে এর সাথে পলিটিক্যাল এবং হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলিও আমরা কিন্তু জানতে পারবো চার্লস দ্য সেকেন্ড কেমন ছিলেন। জন মিল্টন কিন্তু তার আগে থেকে লিখলেও এই রেস্টোরেশন পিরিয়ডেই কিন্তু প্যারাডাইজ লস্টটা তিনি লিখেছিলেন, তারপরে প্যারাডাইজ রিগেইনড, তারপরে তিনি যখন অন্ধ হয়ে গেলেন তিনি লিখলেন অন হিজ ব্লাইন্ডনেস। তারপরে যখন ইংলিশ প্রেস, বা আমরা কি বলি যে এই যে প্রেসের উপরে নানান কারফিউ চালু করে দিয়েছিলেন একবার চার্লস দ্য সেকেন্ড, যে এই পাবলিশ করা যাবে না, নানা রকমভাবে নিজের মতামত রাখা যাবে না, তখন এই জন মিল্টন কিন্তু এর প্রতিবাদ করেছিলেন এরিওপ্যাগেটিকা লিখে। এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ক জন মিল্টনের। এই সময়ে জন বানিয়ান ছিলেন একজন প্রচণ্ড রকমভাবে পিউরিটান রাইটার। তিনি একজন রাইটার ছিলেন, অন্যদিকে পিউরিটান প্রিচার ছিলেন, মানে ধর্ম প্রচারক। তার দ্য পিলগ্রিমস প্রোগ্রেস ছিল তার একটা লেখা, একটা ড্রিম অ্যালিগরি বলা যেতে পারে। মানে এটা অ্যালিগরি কিন্তু লেখা হচ্ছে ড্রিম সিকোয়েন্সে, মানে স্বপ্নে দেখে বা স্বপ্নেই সব কিছু স্বপ্নের মতো একটা ব্যাপার লেখা হয়েছে লেখাটা। এটাকে বলা হয় ফার্স্ট ইংলিশ নভেল। এই নভেলটা এতটা পপুলার যে এটাকে কিন্তু প্রায় 200টার বেশি ল্যাঙ্গুয়েজে অলরেডি ট্রান্সলেটেড করা হয়ে গিয়েছে। এটা প্রেজেন্ট করা হয়েছে, মানে আমি আগেই বললাম যে ড্রিম সিকোয়েন্স হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, যে স্বপ্ন দেখছে। এর যে প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান, এটা মনে রাখবে, ইম্পর্ট্যান্ট। বিশেষ করে কলেজ সার্ভিস বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জন বানিয়ান কিন্তু খুব ইম্পর্টেন্ট। জন বানিয়ান, জন মিল্টন, ড্রাইডেন, এগুলি। এবার আসি জন ড্রাইডেন, অবশ্যই পোয়েট, তোমরা জানো ইংল্যান্ডের ফার্স্ট লরেট পোয়েট হচ্ছেন এই জন ড্রাইডেন। এই জন ড্রাইডেন
এই জন ড্রাইডেনের কবিতা বলো বা জন ড্রাইডেনের প্রভাব এতটাই ছিল এই সময়ে, এই সময়টাকে কিন্তু অনেক সময় বলা হয় এজ অফ ড্রাইডেন। বিভিন্ন লিটারেচারের বইয়ে কিন্তু দেখতে পাবে এই পিরিয়ডটাকে অনেক সময়, বিশেষ করে জন ড্রাইডেনের যে লাইফ টাইম, এইটাকে কিন্তু এজ অফ ড্রাইডেন বলেও অনেক জায়গায় ক্যাটাগরাইজ করা আছে। তিনি হিরোইক পোয়েম লেখা শুরু করলেন। স্যাটায়ার তোমরা জানো যে ম্যাকফ্লেকনো, দ্য হিন অ্যান্ড দ্য প্যান্থার খুবই ইম্পর্ট্যান্ট। এটা সেই চাঁচকে আক্রমণ করে লেখা, আর তার এই লেখনী যে স্টাইল, সেই স্টাইলটা কিন্তু আলেকজান্ডার পোপ পরবর্তীকালে তিনি ক্যারি করেছিলেন। এই সময়ে পলিটিক্যাল রাইটার ছিলেন জন লক, যার কথা না বললেই নয়। এই জন লক পলিটিক্যাল রাইটার ছিলেন, যার লেখার উপরে ভিত্তি করেই কিন্তু পরে আমেরিকান রিভলিউশন হয়েছিল। এবার আসি খুব সংক্ষেপে এই সময়কার 6 মোস্ট ডোমিনেটিং রাইটার্স অফ দিস এরা। জন ড্রাইডেন। জন ড্রাইডেনের লেখা যদি বলি, মেনলি ইনি পোয়েট হিসেবেই পরিচিত, বাট কনকোয়েস্ট অফ গ্রানাডা অ্যান্ড ঔরঙ্গজেবটা পাবলিশ হয়েছিল 1675-এ। এই দুটো হচ্ছে তার ড্রামা। বাকি ম্যাকফ্লেকনো, দ্য হিন অ্যান্ড দ্য প্যান্থার এগুলি কিন্তু পোয়েম। অ্যাবসোলুম অ্যান্ড অ্যাক্টোফেল এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট স্যাটায়ার এবং খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ক জন ড্রাইডেনের, সেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের দিক থেকেও এবং আমাদের যে সমস্ত একাডেমিক এক্সামগুলি থাকে তার সেই ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার কমেডি অফ ম্যানার্সের কথা বলেছিলাম। কমেডি অফ ম্যানার্সটা কি? কমেডি অফ ম্যানার্সটা হচ্ছে ম্যানার্স যে বলছি না, এই যে কমেডি অফ ম্যানার্স মানে হচ্ছে যে বিশেষ করে এলিট ক্লাস বা আপার ক্লাস সোসাইটিতে যে সমস্ত ম্যানার্সগুলি, যে সমস্ত ওয়েজগুলি, যে সমস্ত কালচারগুলি ছিল, সেই সমস্ত ম্যানার্স এবং কালচারগুলিকে স্যাটায়ার করাই ছিল এই কমেডি অফ ম্যানার্সের কাজ। মানে তাদের সামনে জাস্ট একটা আয়না ধরিয়ে দেওয়া যে দেখো তোমাদের এই এলিট ক্লাস বা তোমাদের সো কল্ড আপার ক্লাস তোমরা যেটা বলছো, সেই আপার ক্লাসে কি কি হয় অ্যাকচুয়ালি। তো এই ব্যাপারটা স্যাটারিক্যালি এমনভাবে প্রেজেন্ট করা হতো যে এটাকে, এবং কমেডি আকারে প্রেজেন্ট করা হতো, এবং খুবই ইন্টারেস্টিং এবং খুবই মানে দুর্দান্ত সব রাইটিং এই সময়টায় পাওয়া যায়। ম্যাকফ্লেকনো বলো, যেমন একটা দুর্দান্ত লেখা, হ্যাঁ, যেখানে শ্যাডওয়েলকে ক্রিটিসাইজ করা হয়েছে, মানে স্যাটার করা হয়েছে। কি বলে, কিংডম অফ ডালনেস, তিনি হচ্ছেন, শ্যাডওয়েল হচ্ছেন দ্য কিং অফ দ্য কিংডম অফ ডালনেস। এইরকমভাবে খুবই সুন্দর সুন্দর স্যাটায়ার, খুবই সুন্দর সুন্দর ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। এগুলি পড়তে খুবই মজা লাগে। এই সময়ের যে কমেডি অফ ম্যানার্স রাইটার্সগুলি ছিলেন, তাদের ভিতরে উইলিয়াম কংগ্রিভ, জন ভ্যান ব্রাহ, উইলিয়াম ওয়াইচার্লি, এনারা খুবই ইম্পর্টেন্ট ছিলেন। যেমন উইলিয়াম কংগ্রিভের লেখা লাভ ফর লাভ 1695-এ এবং দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কমেডি অফ ম্যানার্স হিসেবে খুবই ইম্পর্টেন্ট দুটো ওয়ার্ক। জন ভ্যান ব্রা হচ্ছে দ্য রিল্যাপস, আমার উচ্চারণটা ভুল হতে পারে, জন ভ্যান ব্রা, আমি ভ্যান ব্রা হিসেবেই পড়ে এসেছি, জানি না। দ্য রিল্যাপস ঠিক হলে দেখে নিও, ভুল হলে তোমরা ঠিক করে নিও। দেখো, জন ভ্যান ব্রা হচ্ছে দ্য রিল্যাপস 1696-এ, আর দ্য প্রোভোকড ওয়াইফ, দ্য রিল্যাপসের থেকে কিন্তু দ্য প্রোভোকড ওয়াইফটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পাবলিশ হয়েছিল 1697-এ। এইসব জায়গাগুলি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় আসে। জন মিল্টনের কথা আগেই বললাম, এর রাইটারগুলি, এর লেখাগুলি। উইলিয়াম ওয়াইচার্লি হচ্ছেন, তিনি ফ্রান্স থেকে এসেছিলেন এবং তিনি একজন এমন প্লে রাইটার ছিলেন যে তিনি প্লে লিখতে খুবই ভালোবাসতেন এবং ফ্রেঞ্চ লিটারেচারের প্রতি তার প্রচণ্ড রকম ভালোবাসা ছিল। তার লেখা যে দুটো না বললেই নয়, দ্য কান্ট্রি ওয়াইফ অ্যান্ড দ্য প্লেন ডিলার, ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাফ্রাবেন, দ্য ফার্স্ট ফিমেল প্রফেশনাল রাইটার হচ্ছে অ্যাফ্রাবেন। অন্যান্য মনে রাখবে যে অন্যান্য ফিমেল রাইটারগুলিও কিন্তু ছিলেন, বাট প্রফেশনাল রাইটার মানে যার ভিতরে কনসিস্টেন্সি থাকবে, যে তার জীবিকা অর্জনের জন্য লেখালেখি করছে, সেই রকম একজন মহিলা। অনেকে তো অ্যামেচার টাইপের আছেন বা শখ করে লেখেন, এমন অনেক আছেন, বা পলিটিক্যাল কানেকশনে হয়তো লিখছেন, বাট দে আর নট প্রফেশনাল, they do not take this writing as a profession. But Afra Ben was the first female writer who took this writing as her profession. তিনি কিন্তু ছিলেন স্পাই অফ ব্রিটিশ গভর্নমেন্ট। তার লেখা দ্য রভেন 1677-এ, এবং এটা হচ্ছে একটা কমেডি, এবং উরুনক্য যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এর বিষয়ে আমি ভিডিও দেব। উরুনক্য, জন বানিয়ানের দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, এর ভিডিও অবশ্যই দেব আমি, এগুলি আলাদা করে।
আর প্যারাডাইস লস্টের ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এই মোটামুটি ছিল কমেডি অফ ম্যানার্স। তাহলে রেস্টোরেশন পিরিয়ডের আমরা দেখলাম যে এই লিটারেচারগুলি ছিল এইরকম। আর তোমার পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, আমরা এই রেস্টোরেশন পিরিয়ডটা শেষ করছি গ্লোরিয়াস রেভলিউশন 1688-এ জেমস ডিসপোজিশন অফ জেমস দ্য সেকেন্ড বাই হিজ ডটার মেরি অ্যান্ড হিজ সান ইন ল উইলিয়াম থার্ড অফ অরেঞ্জ। এর মাধ্যমে তা জেমস দ্য সেকেন্ডের যে ডিসপোজিশন হয়েছিল তার জন্যই কিন্তু এই গ্লোরিয়াস রিভলিউশনটা হয়েছিল, এবং এইভাবেই কিন্তু রেস্টোরেশন পিরিয়ডটা শেষ হচ্ছে। এই রেস্টোরেশন পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা একটা নিউ ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেট রেনেসা বলা যেতে পারে। আর এই সময়ে একটা নতুন ট্রেন্ড শুরু হচ্ছিল। এই ট্রেন্ডটার নাম যদি আমরা ধরে থাকি, একটা নাম যদি দিয়ে থাকি, এই নামটা হচ্ছে নিউ ক্লাসিসিজম বা নিউ ক্লাসিসিজম। এই নিউ ক্লাসিসিজমটা এই রেস্টোরেশন পিরিয়ডের বিশেষ করে শেষের দিক থেকে কিন্তু মারাত্মকভাবে শুরু হতে লাগলো। আর যেহেতু এটা 7th সেঞ্চুরি, আর এই 7th সেঞ্চুরির শেষের দিকে এবং 18th সেঞ্চুরির ফার্স্টের দিকেই কিন্তু আমরা দেখতে পাবো যে এই নিউ ক্লাসিসিজমটা শুরু হতে যাচ্ছে। আর আমরা জানি যে 1798-এ রোমান্টিসিজম শুরু হচ্ছে, রোম্যান্টিক পিরিয়ড। আর এই নিউ ক্লাসিসিজম আর রোম্যান্টিসিজম এই দুটোর ভিতরে একটা মারাত্মকভাবে পার্থক্য আছে, একদম যাকে বলে আকাশ পাতাল পার্থক্য। তো এই নিউ ক্লাসিসিজমের ট্রেন্ডটা আমাদেরকে জানতে হবে। এই সময়ে রাইটিংগুলি বেশিরভাগ ক্ষেত্রেই কমেডি অফ ম্যানার্স বলো বা স্যাটার যেগুলি লেখা হচ্ছিল সেইগুলি কিন্তু রিয়ালিজমের উপরে বেস করে লেখা হচ্ছিল, মানে অ্যাকচুয়াল ঘটনাগুলিকে নিয়ে লেখা হচ্ছিল, রিয়েলিটি নিয়ে লেখা হচ্ছিল। বিভিন্ন যে সোশ্যাল প্রবলেমগুলি ছিল সেই সোশ্যাল প্রবলেমগুলিকে স্যাটায়ার করে লেখা হয়েছিল। আর এই সোশ্যাল স্যাটারগুলি লেখা হচ্ছিল বা পলিটিক্যাল স্যাটার হিসেবে লেখা হচ্ছিল অনেক লেখা। তো এই নিউ ক্লাসিক্যাল পোয়েট্রিগুলি এই কিন্তু ট্রেন্ডটা ছিল, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তো আজকে এই ছিল রেস্টোরেশন পিরিয়ডের একটা বাংলা সামারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়েছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বি নাইস টু এভরিওয়ান। থ্যাংক ইউ।